আসসালামু আলাইকুম এভরিওয়ান। অবহেলার শেষ মূল্য গল্পের শেষ পর্ব। আর ভিডিওটা যদি ইউটিউব থেকে দেখো তাহলে অবশ্যই ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবা। তো চলো বেশি কথা না বলে গল্প শুরু করা যাক। যেই ডাক্তার আমার দিকে তাকালো আমি তখন বোকা হয়ে গেলাম। আমার চোখগুলো বড় বড় হয়ে গেল। যে হাত দিয়ে অন্য একটা হাত চেপে ধরে আছি সেটা ছেড়ে দিলাম, আর আমার হাত থেকে টপ টপ করে রক্ত পড়ছে। আমি বুঝতেও পারি নাই যে আজকে আমার সাথে এমন কিছু হবে। যে মেয়েটা ডাক্তারের পোশাকে এখানে বসে আছে সে আর কেউ না, এই মেয়েটা হলো আমার একমাত্র বউ রিয়া, যার জন্য আমি 5টা বছর ধরে অপেক্ষা করে আছি। চোখের পানি কোনো মতে মুছে হাসপাতাল থেকে বের হয়ে গেলাম। রিয়া শুধু আমার মুখের উপর তাকিয়েছিল, ও কোনো কথা বলতে পারে নাই। হয়তো রিয়া আমাকে হাসপাতালে আশা করে নাই। মনে মনে শুধু একটা বিষয় চিন্তা করছি, রিয়া আমার সাথে এটা করতে পারলো? ও 5 বছর পর দেশে এসেছে, অথচ আমাকে কিছুই বলে নাই। শরীরের রাগটা যেন কোনো মতেই কমাতে পারছি না। একটা রিক্সা নিয়ে বাসার উদ্দেশ্যে রওনা দিলাম। রিক্সাওয়ালা মামা বলল, মামা আপনার হাত থেকে তো রক্ত পড়ছে, হাসপাতালে যাওয়া উচিত আপনার। আমি বললাম, না, তার আর দরকার নেই। আমি যেখানে বলছি তুমি সেখানে আমাকে নিয়ে যাও। বাসায় যাওয়ার পর শাশুড়ি আম্মা আমার এই অবস্থা দেখে প্রায় কান্নাই করে দিলেন। তিনি আমাকে নিজের ছেলের মতোই আদর করেন, আর আদর করবেই বা না কেন, আমি তো ওনার মেয়ের জামাই। শাশুড়ি মা কোনো মতে আমার হাত ধরে ব্যান্ডেজ করে দিল, আর এর ভেতরেই রিয়া দরজা ঠেলে ভেতরে ঢুকলো। রিয়াকে দেখে রিয়ার মা দৌড়ে গিয়ে জড়িয়ে ধরলো। এতদিন পর রিয়া বাসায় এসেছে, আর তার মা কান্না করবে না, এটা কি হতে পারে? রিয়াকে জড়িয়ে ধরে শাশুড়ি মার কি যে কান্না। আমি এসব দেখতে পারবো না বলে চুপচাপ রুমের ভেতরে চলে গেলাম। শরীরটা অনেক দুর্বল হয়ে গেছে। আজকে আবার গরম পড়েছে মারাত্মক। শার্ট খুলে সরাসরি ওয়াশরুমে ঢুকে গেলাম। উপর থেকে টপ টপ করে পানি পড়ছে, আর আমি চিন্তা করছি রিয়া আগের থেকে কত সুন্দর হয়ে গেছে। কিন্তু আমার রিয়া আর সেই আগের পিচ্চি রিয়া নয়, এখন ও অনেক বড় হয়ে গেছে। আবার ও নাকি ডাক্তারও হয়ে গেছে। এসব চিন্তা করে একটা মুচকি হাসি দিলাম। তবে মুহূর্তের ভেতরে মনটা খারাপ হয়ে গেল, এটা ভেবে যে রিয়া আমাকে না বলে দেশে এসেছে। আমি ওর জন্য 5টা বছর ধরে অপেক্ষা করে আছি, আর ও আমাকে কিছুই বলল না। মনটাকে কোনো মতেই মানাতে পারছি না। গোসল শেষ করে টাওয়াল পরে ওয়াশরুম থেকে বের হলাম। হঠাৎ করে মনে হলো যেন আমার পায়ের উপর কিছু একটা পড়েছে। নিচে তাকিয়ে দেখি আমার পায়ে কিছু পড়ে নাই, বরং রিয়া আমার পায়ের কাছে বসে আছে। আবার আমার পায়ের উপর ওর হাত চেপে ধরেছে, যার কারণে আমি নড়তে পারছি না। আমি বললাম, আপনার রুমে আমি এতদিন ছিলাম এজন্য সরি। আপনার বাবা বলেছিল দেখে এখানে ছিলাম, আর আপনি এখন আমার পা ছাড়েন, আমার অনেক কাজ আছে। রিয়া আমার কথা শুনে কান্না করতে করতে বলল, প্লিজ তুমি আমাকে মাফ করে দাও। আমি হয়তো অনেক বড় ভুল করে ফেলেছি। কি করব বলো? দেশ ছাড়ার কিছুক্ষণ আগে তোমার সাথে আমার বিয়ে হয়েছিল, তখন আমি কোনো কিছুই চিন্তা করতে পারি নাই। যখন থেকে তুমি আমার সাথে ফোনে কথা বলো না, তখন আমার এতটা কষ্ট লাগে যা বলার বাহিরে। আজকে আমি এত বড় একজন ডাক্তার, কিন্তু দেখো আজও তোমার দেওয়া ঘড়িটা আমার হাতে আছে। এই ঘড়ি দেখে আমার বান্ধবীরা বলে, এই পুরাতন একটা ঘড়ি তোর হাতে, অথচ তুমি এত বড় একটা ডাক্তার। কিন্তু ওরা তো জানে না এটা আমার স্বামীর দেওয়া উপহার। আমার জীবনের থেকেও এটা অনেক দামি। আমি জানি তোমার এই পৃথিবীতে কেউ নেই, শুধু আমি ছাড়া। এজন্য আমি তোমার কাছে অনেকদিন আগেই চলে আসতে চেয়েছিলাম, কিন্তু তুমি বলেছিলে আমি যেই জন্য দেশ ছাড়লাম সেটাই যেন সফল হই। আর আজকে থেকে আমি অনেক বড় একজন ডাক্তার। আমি ভেবেছিলাম তোমাকে না বলে দেশে এসে তোমাকে বড় একটা সারপ্রাইজ দিব, কিন্তু তার হলো না। আমি এই হাসপাতালে না গেলে একজন রোগী মারা যেত। আমার কারণে একজন রোগী মারা যাক, এটা আমি কখনো চাই নাই। এজন্য আমি দেশে ফিরেই হাসপাতালে চলে যাই। কিন্তু তোমাকে ওখানে দেখে আমি প্রায় বোকাই হয়ে গিয়েছিলাম। যখন দেখি তোমার হাত বেয়ে বেয়ে রক্ত পড়ছে, তখন যেন আমার কলিজায় আঘাত লাগলো। মন চাইছিল তোমাকে জড়িয়ে ধরে কান্না করি। আমি খুব খারাপ একজন স্ত্রী, খুব খারাপ। আমি দেশে আসছি, অথচ আমি আমার স্বামীকে কিছু বলি নাই। আমাকে তুমি শাস্তি দাও, আমি অনেক বড় ভুল করে ফেলেছি। আগে আমার সাথে কি হয়েছিল না হয়েছিল সেটা আমি জানি না, শুধু জানি মেয়েদের বিয়ে একবারই হয়, আর সেটা যার সাথেই হোক সে আমার স্বামী। আমার উচিত ছিল তোমাকে জানপ্রাণ দিয়ে ভালোবেসে তোমাকে কাছে টেনে নেওয়া, কিন্তু আমি এটা পারলাম না। অনেক খারাপ মেয়ে আমি। রিয়ার কথাগুলো শুনে আমার খুব খারাপ লাগলো। রিয়া আমার হাতে একটা বেল্ট দিয়ে ওর শরীর থেকে শাড়ির আঁচল নিচে ফেলে দেওয়ালে গিয়ে উল্টা হয়ে দাঁড়িয়ে আমাকে বলল, আপনার না আমার উপর অনেক রাগ জমে আছে? নেন, আমাকে মেরে আপনি আপনার রাগ কন্ট্রোল করেন। তাও আপনি আমার উপর রাগ করিয়েন না। এতদিন পর আমি দেশে এসেছি, এখন যদি আমার উপর থেকে আমার স্বামী মুখ ঘুরিয়ে নেয় তাহলে আমার মরা ছাড়া কোনো উপায় থাকবে না। আমি শুধু দেশে ফিরে এসেছি আপনার জন্য। আপনি তো আমার স্বামী, আপনার জন্য আমি নিজের জীবনটাও দিয়ে দিতে পারি।
এবার আর নিজেকে ধরে রাখতে পারলাম না। রিয়াকে টান দিয়ে শক্ত করে জড়িয়ে ধরে বললাম, তোমাকে ছাড়া আমার কে আছে বলো? তোমাকে মেরে আমি বুঝি শান্তিতে থাকতে পারবো? এই পৃথিবীতে একমাত্র তুমি ছাড়া আমার কেউ আপন নেই। রিয়াও আমাকে শক্ত করে জড়িয়ে ধরে কান্না করতে করতে বলল, আমাকে মাফ করে দেন, আমি ভুল করে ফেলেছি। আমি আপনাকে না বলে দেশে এসেছি। রিয়ার মুখ তুলে চোখের পানি মুছে দিয়ে বললাম, কান্না করবে না, তুমি কান্না করলে আমার খুব কষ্ট হয়। রিয়া আমার মুখে ইচ্ছেমতো চুমু দিতে লাগলো আর বলছে, এতদিন পর আপনাকে পেয়েছি, এখন থেকে আমি আপনাকে খুব যত্ন করে রাখবো, কোথাও হারিয়ে যেতে দিব না আপনাকে, দেখিয়েন। আমি বললাম, হয়েছে পাগলি, আর চুমু দিতে হবে না, এখন বলো কিছু খাও নাই কেন? রিয়া বলল, রাখেন আপনার খাওয়া, আপনার হাত ঠিক আছে তো? আমি বললাম, হ্যাঁ এখন মোটামুটি ঠিক আছে, তোমার আম্মু ওষুধ লাগিয়ে দিয়েছে। রিয়া বলল, আপনি খুব খারাপ জানেন? আমি রিয়াকে কোলে বসিয়ে বললাম, কেন আমি খুব খারাপ জানতে পারি? রিয়া বলল, আমি ফোন দিলে আপনি আমার সাথে কথা বলেন না কেন? আমি বললাম, কি করব বলো, তোমার উপর আমার অনেক রাগ ছিল, আমাকে একা রেখে তুমি চলে গেলে। রিয়া বলল, সরি, তখন আমি বুঝতে পারি নাই যে আমার কি করা উচিত। আমি বললাম, থাক, আর সরি বলতে হবে না ম্যাডাম, কিন্তু আপনি তো এখন আর আগের রিয়া নেই। রিয়া বলল, না, এখন আমি আগের রিয়া না, এখন আমি বড় হয়েছি, আর আমি একজন ডাক্তার, যে কিনা আপনার বউ। আমি বললাম, আগের দিনগুলোর কথা মনে আছে রিয়া? রিয়া বলল, আমি আগের কোনো কিছু মনে করতে চাই না, এখন শুধু আমি আমার স্বামীকে ভালোবাসতে চাই। আমার মন প্রাণ জুড়ে একজন আছে, আর তিনি হলেন আমার হাজবেন্ড। এই 5 বছরের আপনার জন্য অনেক ভালোবাসা জমিয়ে রেখেছি, সবগুলো একসাথে প্রকাশ করব এখন, দেখিয়েন। আমার থেকে বেশি আপনাকে কেউ এত ভালোবাসতে পারবে না। আমি বললাম, ও মা, তাই নাকি? কিন্তু একটা বিষয় বুঝলাম না, তুমি শাড়ি পরা কোথায় থেকে শিখেছো? রিয়া বলল, দেশ ছেড়ে যাওয়ার পর আমি শাড়ি পরা শিখেছি, যেন সবাই আমাকে দেখে বলতে পারে আমার বিয়ে হয়েছে। এই দেখেন, আমার হাতে বালা আছে, আমার বুকে তো শুধু আপনার জন্য এত ভালোবাসা জমা আছে, আমার সবকিছু শুধু আপনার জন্য। আমি রিয়ার ঠোঁটে চুমু দিয়ে কিছুক্ষণ পর ছেড়ে দিলাম। এরপর আমি বললাম, তোমার মতো একটা বউ পাওয়া আমার জন্য ভাগ্যের বিষয়, আমি নিজেকে খুব ভাগ্যবান মনে করি জানো। রিয়া বলল, আচ্ছা একটা কথা জিজ্ঞেস করব? আমি বললাম, হ্যাঁ বলো। রিয়া বলল, আপনি কি আমাকে পছন্দ করতেন? আমি বললাম, হ্যাঁ, তোমাকে যেদিন প্রথম দেখেছি তখন থেকেই, কিন্তু তুমি তো জানো পরীর ভয়ে আমি বলতে পারি নাই। রিয়া বলল, ওই ডাইনির কথা বলবেন না আর, তবে আপনি আমাকে তখন বলেন নাই কেন? আমি বললাম, বললে কি আর তুমি বুঝি আমাকে বিয়ে করতে? রিয়া বলল, আচ্ছা এসব ছাড়েন, এখন বলেন, ওই রেস্টুরেন্ট কি আপনার? আমি বললাম, হ্যাঁ এটা আমার, আর বাজারে আরেকটা আছে, খুব কষ্ট করে নিজে এগুলো করেছি। রিয়া আমাকে চুমু দিয়ে বলল, এখন আমি আর আপনাকে কাজ করতেই দিব না, নিজের খেয়াল রাখেন, দেখুন তো কতটা শুকিয়ে গেছেন, আর চোখে চশমা কেন? আমি বললাম, এটা তো স্টাইল করার জন্য পরি। রিয়া চোখের চশমা সরিয়ে বলল, আজকে থেকে কোনো চশমা পরবেন না, ঠিক আছে? আমি বললাম, জি ম্যাডাম, আপনি যা বলবেন তাই, আর এখন যান, কিছু খেয়ে নিন, খাবার হয়তো এসে গেছে। রিয়া বলল, আপনি আসেন, আমাকে আজকে খাইয়ে দিবেন। আমি বললাম, ঠিক আছে, আপনি গিয়ে বসেন, আমি কাপড় চেঞ্জ করে আসছি। রিয়া বলল, আমি যদি আপনার কাপড় চেঞ্জ করে দেই আপনার কোনো আপত্তি আছে তাতে? আমি বললাম, তুমি আমার সবকিছু, আমার অর্ধাঙ্গিনী তুমি, তুমি আমার কাপড় চেঞ্জ করবে, এতে আমার আপত্তি হবে কিসের? রিয়া হাসি দিয়ে আমার কপালে চুমু দিয়ে বলল, আমি যেমন স্বামী চেয়েছিলাম তেমন পেয়েছি, আর কিছু লাগবে না আমার। রিয়া এটা বলে ও নিজ হাতে আমার কাপড় চেঞ্জ করে দিতে দিতে বলল, আজকে থেকে আমি আপনার সেবায় নিয়োজিত হলাম, আপনার যখন যা দরকার হয় তখন আমাকে বলবেন, আমি সব এনে দিব, এখন চলেন। টেবিলে গিয়ে রিয়া আমার পাশে বসলো। শাশুড়ি মা সব খাবার টেবিলে গুছিয়ে বলল, রিয়া আমাদের হাসপাতালে চলে আয়, তাহলে মানুষ একটু সুযোগ পাবে, আমার মেয়ে এখন বড় একজন ডাক্তার। রিয়া হাসি দিয়ে বলল, দেখি আম্মু, মাত্র তো দেশে আসলাম। খাবার শেষ করে আমি বললাম, রিয়া বাজারের রেস্টুরেন্টে অনেকদিন যাওয়া হয় না, তুমি থাকো, আমি একটু দেখে আসি। রিয়া বলল, না, আমিও যাব তোমার সাথে, অনেকদিন পর দেশে এসেছি, আর তুমি আমার কাছ থেকে পালাতে চাইছো? আমি আমার শাড়ির আঁচল দিয়ে তোমাকে বেঁধে রাখবো। আমি হাসি দিয়ে বললাম, দেখুন আম্মা, আপনার মেয়ে কি বলে? শাশুড়ি মা বলল, ঠিকই তো বলেছে আমার মেয়ে, ও এতদিন পর এসেছে, আর তুমি শুধু কাজ নিয়ে বিজি থাকো, এত কাজ করে কি হবে? তবে একটা কথা আমি পরিষ্কার করে বলে দিচ্ছি, এতদিন আমার মেয়ে দেশে ছিল না, এটা অন্য হিসাব, এখন আমার মেয়ে দেশে আসছে, আমরাও বুড়ো হয়ে যাচ্ছি দিন দিন, তাই যত তাড়াতাড়ি সম্ভব আমাদের একটা নাতি গিফট করবে, এটাই আমাদের শেষ ইচ্ছা। আমি আম্মার কথা শুনে লজ্জায় চুপচাপ রুমে চলে গেলাম। রিয়া আমার পেছনে এসে বলল, আম্মা কি বলেছে শুনলেন তো? আমি বললাম, এসব পরে দেখা যাবে,
এখন রেডি হয়ে চলো, তোমাকে আমার রেস্টুরেন্টগুলো দেখিয়ে আনি, আর মাঝে মধ্যে তুমি আমার পরিবর্তে গিয়ে হিসাবগুলো বুঝে আসবে। রিয়া বলল, আচ্ছা ঠিক আছে, চলেন। সারাদিন রিয়াকে এদিক সেদিক নিয়ে ঘুরলাম আর আমার সকল রেস্টুরেন্ট দেখালাম। রাতে খাবার খেয়ে রুমে গেলাম। বিছানায় বসে রিয়ার জন্য অপেক্ষা করছি। রিয়া কিছুক্ষণ পর এসে দরজা বন্ধ করে বলল, কি করো তুমি? আমি বললাম, কি আর করব, তোমার জন্য অপেক্ষা করছিলাম। রিয়া বলল, ও মা, আমার জন্য আবার কেন অপেক্ষা করছো? আমি বললাম, এতদিন যদি অপেক্ষা করতে পারি তাহলে কিছুক্ষণ কি অপেক্ষা করতে পারবো না? রিয়া আমার পাশে বসে আমার গলা জড়িয়ে ধরে বলল, আমি কি তোমাকে খুব কষ্ট দিয়েছি? আমি বললাম, হ্যাঁ, অনেক কষ্ট দিয়েছো। আচ্ছা তুমি একটু বসো, আমার কিছু হিসাব করতে হবে। এমনিই 2 দিন ধরে রেস্টুরেন্টের হিসাব করা হয় না। রিয়া বলল, এত টাকা দিয়ে কি করবে? আমাদের কত টাকা আছে সেগুলো তো আমি নিজেই জানি না। আমি বললাম, আমাদের কি ভবিষ্যৎ আছে না বলো? রিয়া বলল, বুঝলাম না তুমি কি বললে? আমি বললাম, আমি বলছি ম্যাডাম, আমাদের কি বাচ্চা কাচ্চা হবে না? রিয়া হাসি দিয়ে বলল, ও তাই বলো, তাহলে চলো কাজ শুরু করি। আমি বিছানা থেকে একটা বালিশ আর একটা কম্বল নিয়ে নিচে নেমে বললাম, এতদিন আমি তোমার জন্য অপেক্ষা করেছি, আজকে তুমি করো। আমাকে অনেক শাস্তি দিয়েছ তুমি, এখন তোমার পালা। রিয়া হাসতে হাসতে বলল, ও তাই নাকি? আচ্ছা ঠিক আছে, আমিও দেখব তুমি আমার কাছে না এসে কতক্ষণ থাকতে পারো। এই বলে রিয়া ওর শরীর থেকে শাড়ি খুলতে লাগলো। আমি কিছুতেই রিয়ার উপর থেকে চোখ সরাতে পারছি না। মনে মনে বললাম, শাস্তি কি আমি রিয়াকে দিচ্ছি নাকি রিয়া আমাকে শাস্তি দিচ্ছে? কিছুই তো বুঝতে পারছি না। ধুর, যা হবে পরে দেখা যাবে। লাফ দিয়ে বিছানায় উঠে রিয়াকে পেছন থেকে জড়িয়ে ধরলাম। রিয়া রেগে গিয়ে বলল, ছাড়ো বলছি, আমাকে আমাকে তুমি ছুবে না। এবার রিয়াকে আমার দিকে ফিরিয়ে ওর ঠোঁটে চুমু দিয়ে বললাম, আরে আমি তো তোমার সাথে মজা করেছি, এত রেগে যাও কেন? রিয়া বলল, রাগ হবে না, তুমি শুধু আমার সাথেই এমন করো। লাইট নিভিয়ে বললাম, তাহলে 2-3 রাউন্ড হয়ে যাক। রিয়া বলল, এই তোমার মতলব কি বলো তো? আমি বললাম, আমার মতলব কি একটু পরেই বুঝতে পারবে। রিয়া বলল, এই তুমি কি করতে চাইছো? আমি বললাম, কেন, তোমার মা বলল না আমরা যেন তাকে একটা নাতি গিফট করি, আর এখন সেটাই করতে যাচ্ছি। রিয়া বলল, না বাবা, আমার ভয় করে। আমি বললাম, ধুর, তোমার ভয় তোমার কাছে রাখো, পরে আর কি। লাইট নিভানোর পর বাকিটা ইতিহাস। সকালে ঘুম থেকে উঠে দেখি রিয়া পাশে নেই, হয়তো গোসল করতে গেছে। আমি ঘুম থেকে উঠে বসে আছি। কিছুক্ষণ পর রিয়া ওয়াশরুম থেকে বের হয়ে বলল, জান সাহেব, গোসল করে আসেন। আমি বললাম, আচ্ছা গোসল না করলে কি হয় না? দেখো কত ঠান্ডা পড়েছে আজকে। রিয়া চোখ বড় করে বলল, যেটা করতে বলেছি সেটা করেন, এত কথা বলেন কেন? কি আর করার, বইয়ের কথা তো আর ফেলা যায় না। গোসল করে বের হয়ে টেবিলে বসে নাস্তা করছি। হঠাৎ দরজা দিয়ে আমার চাচি শাশুড়ি ঢুকে বলল, রনি কেমন আছো তুমি? আমি বললাম, জি আছি, আসেন নাস্তা করি একসাথে। আন্টি বললেন, সকাল সকাল তোমাকে একটা খবর দিতে এলাম। রাতে সাজিদ কল করে বলেছে তোমার ছোট বোনের নাকি আজকে বিয়ে। তোমার ছোট বোন সাজিদের কাছে অনেক কান্না করে বলেছে তোমাকে নাকি শেষবারের মতো দেখতে চায়, আর তুমি যদি না যাও ও নাকি বিয়েই করবে না। এতদিন পর বাড়ির খবর শুনে মনটাই খারাপ হয়ে গেল। আমার পিচ্চি বোনের বিয়ে হয়ে যাচ্ছে, আর আমি এখানে বসে নাস্তা করছি। খাবারের মাঝে পানি দিয়ে বললাম, রিয়া তাড়াতাড়ি আসো, আমাকে এখন যেতে হবে। রিয়া আমার কথা মতো পেছনে পেছনে চলে আসলো। রিয়া রুমে এসে বলল, তুমি তোমার ছোট বোনকে খুব ভালোবাসো তাই না? আমি বললাম, আমার জীবনের চেয়েও বেশি। তবে একটা কথা, তোমাকে আমার সাথে নিয়ে যাচ্ছি ঠিকই, তুমি আমার বন্ধু সাজিদ আর আমার ছোট বোন ছাড়া কারোর সাথে কোনো কথা বলবে না, এটা আমার আদেশ। রিয়া বলল, জি জনাব, আপনি যা বলবেন আমি তাই করব। রেডি হয়ে বাসা থেকে বের হয়ে গেলাম। আমি নিজে আগে থেকেই একজন ড্রাইভার রেখেছি, সে আবার আমার বডিগার্ড। ওই যে বলে না, এক ঢিলে 2 পাখি। রিয়া আর আমি পেছনে বসে ড্রাইভারকে বললাম, আমরা যেখানে যাচ্ছি সেখানে গেলে আমাদের কাছে কাউকে আসতে দিবে না, এই কথা যেন মনে থাকে। ড্রাইভার বলল, জি স্যার। রিয়া আমার দিকে তাকিয়ে আস্তে করে বলল, রাতে তোমার জন্য ঘুমাতে পারি নাই, এখন একটু ঘুমিয়ে নেই আমি, পরে আমাকে ডেকে দিও কেমন? আমি রিয়ার মাথায় হাত দিয়ে বললাম, ঠিক আছে তুমি ঘুমিয়ে পড়ো। রিয়া আমাকে জড়িয়ে ধরে ঘুমিয়ে গেল। আমাদের গন্তব্যের জায়গায় যেতে যেতে প্রায় 3 ঘন্টার মতো লেগে গেল। রিয়াকে ডাক দিয়ে বললাম, রিয়া ওঠো, আমরা এসে গেছি। রিয়া উঠে বলল, ওই যে সামনে একটা বাড়ি সাজানো দেখা যাচ্ছে ওইটা? আমি বললাম, হ্যাঁ। আর ড্রাইভার তুমি আরো সামনে যাও, কেউ কিছু বললে আমি দেখে নিব। ড্রাইভার আমার কথা মতো তাই করলো। অনেকদিন পর নিজের বাসায় এসেছি, বুকটা ধপধপ করে কাঁপতে লাগলো। যে বাসা থেকে নিজের বোনের মিথ্যা অপবাদে চলে গিয়েছিলাম, আজকে আবার সেখানেই ফিরে আসছি। বাড়ির সামনে মাইক্রো গাড়ি ঢুকলো দেখে সবার নজর আমাদের দিকে পড়েছে। আমি গাড়ি থেকে নেমে রিয়াকে হাত ধরে নামালাম, আর ড্রাইভার আমাদের পেছনে একটা পিস্তল নিয়ে দাঁড়িয়ে আছে। আমার আর রিয়ার মুখে মাস্ক থাকার কারণে কেউ আমাদের চিনতে পারলো না।
হঠাৎ আমাদের সামনে আমার বাবা এসে বলল, আপনারা কারা? চিনতে পারলাম না তো। বাবাকে দেখে মন চাইলো একটু জড়িয়ে ধরি, কিন্তু তিনি তো আমাকে ত্যায্যপুত্র করে দিয়েছেন। আমি বাবাকে কিছু না বলে রিয়ার হাত ধরে বিয়ের মঞ্চের সামনে চলে গেলাম। গিয়ে দেখি এক কোনায় মিষ্টি চুপটি করে বসে আছে। আমি মাস্ক খুলে আস্তে করে ডাক দিলাম, মিষ্টি। মিষ্টি আমার দিকে তাকিয়ে দৌড়ে এসে আমাকে জড়িয়ে ধরে কান্না করতে লাগলো আর বলতে লাগলো, আমি জানি তুই আসবি ভাইয়া, এটা আমার বিশ্বাস ছিল। আমি তোকে অনেক মিস করেছি জানিস, তুই আসবি বলে আমি তোর জন্য অপেক্ষা করেছি। আমি মিষ্টির চোখের পানি মুছে বললাম, এত কান্না করিস না, তোর বিয়ে আর আমি আসবো না এটা কি হতে পারে? হঠাৎ কোথায় থেকে সাজিদ এসে আমার দিকে তাকিয়ে একটা হাসি দিয়ে বলল, আজকে অন্য একটা রনিকে দেখলাম। মিষ্টিকে ছেড়ে সাজিদকে জড়িয়ে ধরে বললাম, সবকিছু তোর জন্য, অনেক অনেক ধন্যবাদ তোকে। সাজিদ বলল, এতদিন পর ফিরে আসলি এটাই অনেক। মিষ্টি আমার হাত ধরে বলল, ভাইয়া তোকে আমি কি বলেছিলাম? আমি মিষ্টির কথা শুনে হাসি দিয়ে রিয়াকে দেখিয়ে বললাম, এটা তোর ভাবি। মিষ্টি রিয়ার কাছে গিয়ে বলল, ভাবি আপনি ভালো আছেন? রিয়া মিষ্টিকে বুকে জড়িয়ে ধরে বলল, অনেক ভালো আছি। হঠাৎ আম্মু কান্না করতে করতে আমার দিকে আসতে লাগলো। আমি তার আগেই জোরে চিৎকার দিয়ে বললাম, আমি এখানে কারো সন্তান না, আমাকে এই বাসার সবাই ত্যায্যপুত্র করে দিয়েছে। এখানে শুধু আমি আমার বোনের জন্য এসেছি, সাবধান কেউ আমার কাছে আসবেন না। আমার কথা শুনে আম্মু জায়গায় দাঁড়িয়ে গেল আর কান্না করে বলতে লাগলো, বাবা আমাদের তুই মাফ করে দে, আমরা ভুল করে ফেলেছি। আমি মিষ্টিকে বললাম, সবাই কি সত্যি জেনে গেছে? মিষ্টি বলল, হ্যাঁ ভাইয়া, রূপা আপু সব বলে দিয়েছে, আর ও এখন বাসায় থাকে, কেউ ওকে আর বিয়ে করে না। আর পাভেল তো এখনো জেলেই আছে ওর ভাইকে মারার জন্য। হঠাৎ করে ভিড়ের ভেতর থেকে রূপা আপু আমার সামনে আসলো। এতদিন পর বড় বোনকে দেখে একটু মায়া লাগলো। নিজের চেহারার কি অবস্থা করেছে, আগে কত সুন্দর ছিল আর এখন কি হয়েছে। হয়তো ও আমার সাথে খারাপ ব্যবহার করতে পারে, কিন্তু ও তো আমার বড় বোন। রূপা আপু যেই আমার সামনে আসবে তখন রিয়া আমার সামনে দাঁড়িয়ে বলল, আপনার জন্য আমার স্বামী অপমানিত হয়ে এই বাসা থেকে বের হয়েছে, এখন আবার আসছেন? আমি থাকতে কখনো এসব হতে দিব না। আপনার অপবিত্র হাতে আমার স্বামীকে ছুঁয়ে পবিত্রতা নষ্ট করবেন না। রূপা আপু কান্না করতে করতে নিচে বসে বলল, আমাকে মাফ করে দে ভাই, আমি তখন বুঝতে পারি নাই আমি কার সাথে কি করছি। আমি এতটাই খারাপ মেয়ে যে কিনা তার ছোট ভাইয়ের সাথে। আমি রিয়াকে সরিয়ে রূপা আপুকে তুলে বললাম, আমাকে অপমানিত করে বাসা থেকে বের করলি, তাতে আমার কোনো আফসোস নেই, কিন্তু তোর এমন অবস্থা কেন? রূপা আপু বলল, আমি আমার পাপের সাজা ভোগ করছি। আমি কলম বের করে রূপা আপুর হাতে একটা চেক লিখে দিয়ে বললাম, এখানে 50 লাখ টাকা আছে, এগুলো আমি তোকে দিয়ে গেলাম। তোর এমন অবস্থা দেখে আমি সহ্য করতে পারি না, নিজের খেয়াল রাখিস, আর পারলে আমার জন্য একটু দোয়া করিস। তোর এই ভাই এতটাও খারাপ না যে তার বোনের দিকে নজর দিবে কখনো। রূপা আপু আমাকে জড়িয়ে ধরে কান্না করতে করতে বলল, আমাকে তুই মাফ করে দে, আমি ভুল করেছি। আমি বললাম, তোর উপর আমার কোনো অভিযোগ নেই, শুধু বলবো ভালো থাকিস। রূপা আপুকে ছেড়ে দিয়ে বললাম, কেউ কারো মনে আঘাত দিয়ে ভালো থাকতে পারে না রে, বলেছিলাম না একদিন ঠিকই বুঝবি, তবে সেটা সময় হারিয়ে। আমি মিষ্টির সামনে গিয়ে একটা চাবি দিয়ে বললাম, এটা তোর গিফট, আর কিছুক্ষণ পর গাড়িটাও চলে আসবে। এখন বল তুই খুশি তো? মিষ্টি বলল, অনেক খুশি, কিন্তু তুই মা বাবার সাথে? আমি মিষ্টিকে থামিয়ে বললাম, এখানে আমার কারোর সাথে কোনো সম্পর্ক নেই, শুধু তোর জন্য এখানে এসেছি। বাবা যেই আমার কাছে আসতে চাইলো তখন আমার বডিগার্ড ওনাকে আটকে দিল। আমি দূর থেকে বললাম, ওই দিন আমিও সবার কাছে এভাবে বলেছিলাম যে আমি কোনো অপরাধ করি নাই, কিন্তু কেউ আমার কথা বিশ্বাস করে নাই। দরকার নেই আমার কাউকে, আমি আমার বউকে নিয়ে সারা জীবন পার করে দিব। মিষ্টি আমি এখন আসি। মিষ্টি বলল, ভাইয়া তুই আম্মুর সাথে? আমি বললাম, আমি কারোর সাথে কোনো কথা বলতে চাই না, তুই বলেছিস দেখে আমি এখানে এসেছি, এখন গেলাম। মিষ্টি বলল, ভাইয়া তুই আজকে থেকে যা, তুই দরকার হলে আমার জামাইয়ের বাড়িতে থাকবি। আমি বললাম, আগে তোর বিয়ে হোক, পরে সময় করে একদিন আসবো, কেমন? মিষ্টির হাতে ফোন নম্বর দিয়ে বললাম, এটা আমার ফোন নাম্বার, দরকার হলে কল করিস। এই কথা বলে রিয়াকে নিয়ে আমি গাড়িতে উঠলাম। বাবা মা শুধু দাঁড়িয়ে দাঁড়িয়ে কান্না করছে। সেই দিন আমিও এমন কান্না করেছিলাম, কিন্তু সবাই আমার উপর থেকে মুখ ফিরিয়ে নিয়েছিল। এটা আমার মনে থাকবে সারা জীবন। সাজিদকে ডাক দিয়ে বললাম, গাড়িতে ওঠ, তোর সাথে কিছু কথা আছে। সাজিদ গাড়িতে উঠে সামনে বসে বলল, তোর সাথে এত কিছু হয়ে গেছে আর আমি কিছুই জানি না? আর রিয়া, তোর বিয়ে হয়েছে আমাকে তো বললি না। রিয়া বলল, তুমি আমাদের বাসায় যাও যে তোমাকে বলবো। সাজিদ বলল, তো রনি এখন কি চলে যাবি? আমি সাজিদকে বললাম, তুই আমাকে অনেক সাহায্য করেছিস, এখন বল তোর কি লাগবে? সাজিদ বলল, আমার কিছুই লাগবে না, আমার একটা মেয়ে আছে,
তুই গেলে ওরা সবাই খুশি হবে। রিয়া কিছু টাকা সাজিদের হাতে দিয়ে বলল, তোমার জন্য আমার হাজবেন্ড আজকে প্রতিষ্ঠিত ভাইয়া, এগুলো রাখো, আর আমাদের বাসায় যাবেন একদিন। সাজিদ গাড়ি থেকে নেমে বলল, অবশ্যই যাব, তবে রনি তুই তোর বাবা মায়ের সাথে কথা বলতি। আমি বললাম, তুই আমাকে এই বিষয়ে কিছু বলিস না, ওনারা আমাকে ত্যায্যপুত্র করে দিয়েছে, যেটা আমার সারা জীবন মনে থাকবে। সাজিদ চলে যাওয়ার পর আমরা আমাদের গন্তব্যের দিকে রওনা দিলাম। হঠাৎ রিয়া আমার দিকে তাকিয়ে বলল, এই তুমি কান্না করছো কেন? আমি রিয়াকে জড়িয়ে ধরে বললাম, বাবা মার সামনে থাকার পরেও আমি উনাদের কাছে যেতে পারলাম না। রিয়া বলল, কান্না করো না, সব কিছু ঠিক হয়ে যাবে। আর আমি আমার শাশুড়ি মায়ের কাছে আমাদের বাড়ির ঠিকানা দিয়ে এসেছি, বলেছি বিয়ে শেষ হলে যেন ওনারা সবাই আসে। আমি রিয়ার দিকে তাকিয়ে বললাম, ওরে বাটপার, তুমি এটা করতে ওখানে গেছিলে? রিয়া বলল, তুমি তো সবকিছু পেয়ে গেলে, আমার বুঝি শ্বশুর শাশুড়ির দরকার নেই? আমি রিয়াকে জড়িয়ে ধরে বললাম, তোমাকে কি বলে যে ধন্যবাদ দিব বলার বাহিরে। রিয়া বলল, থাক, আর ধন্যবাদ দিতে হবে না, কান্না করতে করতে তো চোখ মুখ ফুলিয়ে ফেলেছেন, নেন পানি দিয়ে মুখ পরিষ্কার করেন। আমি বললাম, কেন, আমার চেহারা খারাপ হলে বুঝি তুমি আমাকে ছেড়ে চলে যাবে? রিয়া আমার ঠোঁটে চুমু দিয়ে বলল, আপনি যেমনই হন না কেন আমি সবসময় আপনার পাশে আছি, এই পিচ্চি বউ কখনো আপনাকে একা রেখে যাবে না। আমি রিয়াকে আমার বুকের সাথে শক্ত করে জড়িয়ে ধরে একটা মুচকি হাসি দিলাম। মনে মনে বললাম, আজকে আমি সব হারিয়েও যেন সবকিছু আবার নতুন করে ফিরে পেয়েছি। এই রিয়াই হলো আমার সবকিছু। এমন ভালোবাসা কয়জনের কপালে জোটে? ভালোবাসা সুন্দর, তবে সেটা যদি সঠিক মানুষটাকে পাওয়া যায়। আমিও হয়তো পেয়েছি। সুখের একটা সংসারের অপেক্ষায় এখন আমি, জানি না সামনে কি হয়। আসসালামু আলাইকুম এভরিওয়ান। অবহেলার শেষ মূল্য গল্পটা এখানেই শেষ করলাম। গল্পটা তোমাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবা। আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবা, এবং চ্যানেলে যদি নতুন হয়ে থাকো তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করতে একদমই ভুলবা না। তো দেখা হচ্ছে তোমাদের সাথে নতুন আরেকটি গল্পে। ততক্ষণ ভালো থাকবা, সুস্থ থাকবা। আল্লাহ হাফেজ।